জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করার জেরেই বাংলাদেশে সরকার পরিবর্তন বললেন তুর্ক। ডক্টর ইউনূসের ইচ্ছায় ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত। রাজধানীতে প্রকাশ্যে নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিল, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, রণক্ষেত্র পল্টন বিজয়নগর এলাকা। ডলার সংকটে দেশের রিজার্ভে টান, আমদানি রপ্তানির ফারাক কমিয়েও কাটছে না সংকট, কার্যকর মুদ্রানীতি প্রণয়নের তাগিদ। এবং বেলি রোডের অভিজাত ইফতার বাজারে ভোজন রসিকদের ভিড়, হালিম তেহারি, বিরিয়ানি, চিকেন চাপ কেনার ধুম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর দমন পীড়ন না চালাতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সংঘাতে জড়ালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হবে এমন হুঁশিয়ারির জেরেই সরকার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বিবিসির এক অনুষ্ঠানে তুর্ক এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমনপীড়নের অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। আর এ জেরেই সরকার পরিবর্তন হয়েছিল বলে দাবি করেন তিনি। বুধবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে উপস্থাপক স্টিফেন সাকারের মানবাধিকার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অবরুদ্ধ গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের ভূমিকার প্রশ্নের উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ টানেন তুর্ক। I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করে বাংলাদেশের ছাত্র সমাজ। এটি বন্ধে ছাত্রদের ওপর দমনপীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এই অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে সতর্ক করা হয়। এটি ছাত্রদের জন্য বড় আশার জায়গা ছিল বলে মনে করেন তিনি। সংঘাতে জড়ালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হবে বলেও সেনাবাহিনীকে সতর্ক করা হয় বলে জানান তুর্ক। Gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. দাবি করেন এ সতর্কতার কারণেই সেনাবাহিনীর এমন ভূমিকা দেখা যায়। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই বাংলাদেশে ঘটে যাওয়া বর্বরতা সকলের সামনে তুলে ধরার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত পরিচালনা করা হয় বলেও জানান মানবাধিকার কমিশন প্রধান। Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, can you send us a fact finding mission? কাজী শাহরিন, মোহনা সংবাদ। Spotlight on the situation. এবার রাজধানীতে প্রকাশ্যে মার্চ ফর খিলাফত কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। বায়তুল মোকাররম, পল্টন ও বিজয়নগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা বের হয় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। মিছিলটি পল্টন থেকে বিজয়নগর এলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা পার হয়ে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে গেলেই কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এ ঘটনায় পল্টন বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় হিজবুত তাহরির বেশ কয়েকজন সমর্থককে আটক করার কথা জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি। এরপর মারার পরে তারা ডিসপার্স হয়ে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি। বেশ কিছু আটক আছে। এর আগে পুলিশের সদর দপ্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় হিজবুত তাহরির সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। এদিকে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রমজানের প্রথম জুম্মার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে হিজবুত তাহরির কর্মসূচি মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকেই। আজকের নিরাপত্তা ব্যবস্থা দেখে মনে হচ্ছে
যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যেন একটা আতঙ্ক বিরাজ হবে এবং একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসলামের বিরুদ্ধে বা যাতে করে জনগণের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, সেরকম কোনো কার্যক্রম আমরা তাদের থেকে আশা করি না। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। সবার আগে জাতীয় নির্বাচন, এরপর স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর সাহেব বাজারে ভুবন মোহন পার্কে গণ অভ্যুত্থান আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ দাবি জানান। রিজভী মনে করেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরে নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব। রিজভী আরও বলেন, চূড়ান্ত গণতন্ত্র এখনও ফিরে আসেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে দেশের মানুষের মুক্তি মিলবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলে তা নির্দ্বিধায় ছাত্রদলের উপর চাপানো হয়। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই বিপ্লবের বিরোধীরা সার্জিস আলমের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সার্জিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। ডলার সংকটে টান পড়েছে বৈদেশিক মুদ্রার মজুদে। রপ্তানি আয় আর আমদানি ব্যয়ের ফারাক কমিয়েও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না। সার্বিক অর্থনীতির স্বার্থে সমস্যা কাটাতে কার্যকর মুদ্রানীতি প্রণয়ন জরুরি বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। পরামর্শ দিয়েছে তারল্য সংকট নিরসনের। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ আমলের 15 বছরের লুটপাটে নড়বড়ে অবস্থা জাতীয় অর্থনীতির। বৈদেশিক মুদ্রা রিজার্ভ নেমে আসে $15 বিলিয়ন, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্যে। ডলার সংকটের এই সময়ে কমেছে প্রকৃত রপ্তানি, আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে কিছুটা উপশম হলেও সংকট নিরসনে যথেষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার প্রধান ক্ষেত্র রপ্তানি আয়। এ খাতটি সংকুলান করছে বৈদেশিক মুদ্রার 70%। এর বাইরে রেমিটেন্স আয় থেকে আসে 28 আর বৈদেশিক বিনিয়োগে এ হার 2%। পরিসংখ্যান বলছে বছরে রপ্তানি আয়ের গড় $50 বিলিয়ন আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স 22 বিলিয়ন। এই 72 বিলিয়নের বিপরীতে ব্যয়ের গড় $85 বিলিয়ন। মোটা দাগে ঘাটতি থেকে যাচ্ছে $13 বিলিয়ন। এসব কারণে 4 বছর আগের বৈদেশিক মুদ্রার মজুদ 48 থেকে নেমে ঠেকেছে 20 বিলিয়নে। মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র ওই মিটিং করে তিনি কিন্তু আসলে বাংলাদেশের একটা ইমেজ তুলে ধরতে পারবেন এবং তিনি কিন্তু ওই সিদ্ধান্তগুলো নিতে পারবেন, কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই বিটা এবং বেজার। তো সেই জায়গা থেকে যদি কোনো কাজ না হয় তাহলে তো হবে না। তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা বড় রকমের পরিবর্তন এনে এই পুরো দুটো প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে তাহলে সেক্ষেত্রে আমরা বিদেশে অনেক বিনিয়োগ পাবো। 2019-20 অর্থ বছরে আমদানি ব্যয় $5,325 কোটি, বিপরীতে রপ্তানি আয় $3,367 কোটি, ঘাটতির পরিমাণ $1,958 কোটি। পরের অর্থ বছরে ঘাটতি $1,850 কোটি আর 2021-22-এ ঘাটতির পরিমাণ $3,160 কোটি, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এরপর সরকার আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করলে পরের 2 অর্থ বছরে ঘাটতি কমে দাঁড়ায় $1,730 কোটি। 2023-24 অর্থ বছরে ঘাটতি কিছুটা কমে হয় $1,193 কোটি। সমস্যা উত্তরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণের লাগাম টানা, রেমিটেন্স প্রবাহ বাড়ানো, অর্থ পাচার রোধ সহ বিদেশি ঋণের চাপ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আছে বিভিন্ন প্রকল্পে বিদেশি ঋণ নির্ভরতা কমানোর তাগিদ। বিশ্বব্যাংক, IMF, এডিবির মতো প্রতিষ্ঠানগুলো সেগুলো যেন নিয়মিতভাবে আসলে বাংলাদেশকে যে সহায়তা দেওয়ার কথা তাদের সেটা যেন দেয় এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে আমাদের আসলে এই সহায়তাগুলো নিতে হবে। নিলে তখন এই রিজার্ভটা আরেকটুখানি বাড়বে। আর
এর পাশাপাশি আমাদের যে এই যে রেমিটেন্স সেটাও আর একটু কীভাবে বাড়ানো যায় সেটা একটু দেখতে হবে, এক্সপোর্ট বাড়াতে হবে এবং একই সঙ্গে আমাদের যে ফরেন এইড সেটাও একটু কীভাবে বাড়ানো যায় সেটার কথা চিন্তা করতে হবে। মন্দ ঋণের ভয়াবহ প্রবণতা থেকে ব্যাংক রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সংকট ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্ক করেন তিনি। বিটা এবং বেজার সেখানে আসলে নেতৃত্বের পরিবর্তন দরকার, তার কারণ এই নেতৃত্ব দিয়ে তো হচ্ছে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রোজার প্রথম ছুটির দিনে লাগামহীন ইফতারি উপকরণের বাজার। লেবু, শসা, বেগুন সহ ঊর্ধ্বমুখী বেশিরভাগ পণ্যের দাম, সরবরাহ সংকটের অজুহাতে চড়া মাছের বাজারও। তবে গরু, খাসির মাংস আগের দামে বিক্রি হলেও কিছুটা কমেছে মুরগির দাম। এদিকে এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের বাজারে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ইফতারিতে ধনী গরিব নির্বিশেষে সবার কাছেই লেবুর শরবতের চাহিদা থাকে। এতে করে বাজারে লেবুর চাহিদা বেড়ে যায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়ে ব্যবসায়ীদের ইচ্ছে মতো। হালি প্রতি লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 120 টাকা পর্যন্ত। একইভাবে বাড়তি চাহিদাকে পুঁজি করে 40 টাকা কেজির বেগুনও বিক্রি হচ্ছে 60 থেকে 140 টাকায়, আর দেশি শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুন আমার কাছে এই মুহূর্তে থেকে 120 টাকা করে চাইতেছে, এটা আমাদের নাগালের বাইরে। যেটা আগেও ছিল হচ্ছে যেটা 40 টাকা হালি, সেটা এখন হচ্ছে 80 টাকা হালি। শসা গতকালকে ছিল 60 টাকা, আজকে ম্যাক্সিমাম নিচ্ছে যেটা নরমাল ওটা 80 টাকা, ভালোটা 100 টাকা 160 টাকা আছে। এদিকে কোনো অবস্থাতেই সংকট কাটছে না ভোজ্য তেলের বাজারে। আর এইরকম ভাবে চললে সামনে রোজায় আর পাওয়া যাচ্ছে না, 20 রোজা এরকম যেটা আসতেছে ওইটা ওরা খোলা করে বেচতেছে। ম্যাজিস্ট্রেট বাজারে আসে আইসেই জরিমানা করে, এইটা না। আগে মূলত কোম্পানি ফ্যাক্টরিতে যাইতে হইব। কোম্পানি কেন ডিলারকে তেল দিতেছে না? কোম্পানি যদি ডিলারের তেল দেয় তাহলে ডিলার দোকানদারা দিতে বাধ্য। সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মাছের বাজারও। দেশি জাতের খালবিলের কোনো মাছই 500 টাকার নিচে মিলছে না। ঊর্ধ্বমুখী চাষের রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়ার দামও সবসময় ঊর্ধ্বমুখী। যে মাছ কিনতাম 700-800 টাকা, সেই মাছ 1100-1200 টাকা কেজি। মিরপুর 10 থেকে আসছে এখানে, যেটা কমে কিনা তাই কিনা, কিন্তু না একই রকম। যে কোনো সব মাছ বাড়তেছে, মাল কম আজকে। আর গরু, খাসির মাংস যথাক্রমে 750 এবং 1200 টাকায় বিক্রি হলেও কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগিটা 190-95 টাকা আছে, আর লাল মুরগিটার দাম একটু কমছে, সোনালী মুরগিটার দামটাও কমছে। এখন চলতেছে আপনার 780 থেকে 800 টাকা। দাম নিয়ন্ত্রণে রমজানে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শুক্রবার রাজধানীর বেইলি রোডের ইফতার বাজারে ভোজন রসিকদের ভিড় দেখা যায়। প্রায় শতাধিক ইফতারের পসরা সাজিয়ে বসে নবাবী ভোজ, জাগিরি, পিঠাগড় এবং ক্যাপিটাল ইফতার বাজার সহ ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলো। 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকায় ইফতারের আইটেম বিক্রি হয় এসব রেস্তোরাঁয়। এসইউ সেলিমের প্রতিবেদন। শুক্রবার ছুটির দিন হওয়ায় নতুন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার বেইলি রোডের প্রতিটি দোকানে শতাধিক ইফতারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ভোজন রসিকদের অন্যতম জনপ্রিয় এই বাজারে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে ওঠে। নবাবী ভোজ, পিঠা ঘরের মতো ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলোতে পছন্দের ইফতার আইটেম কেনাকাটায় প্রতিযোগিতা দেখা যায়। 30 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক একটি আইটেম। রেশমি জিলাপি, বোম্বে জিলাপি, পিঠা আছে, পান পিঠা, রসপুর পিঠা, মালাই পিঠা, পাটিসাপটা, মালপোয়া, শাহী রসমাখন, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এক চপ, জালি কাবাব, ছোলা বুট। 10-12টা দোকানের ভিতরে আমি চ্যালেঞ্জ দিতে পারবো একের হালিম। আজকে কাস্টমারের নজরে আছে, এমন 1 পাতিল 1.5 পাতিল যায় প্রতিদিন। ফিশ আছে আমাদের 2টা, বড় আছে, ছোট আছে, কোরাল। আমাদের খিচুড়ি আছে, রোস্ট আছে, প্লেন পোলাও আছে, তারপর আপনার যেই তেহারি, খাসির তেহারি হবে, আর ওপাশে আমাদের ড্রাই আইটেম আছে সবগুলা। ক্রেতারা ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মতো ইফতার ক্রয় করছে বিভিন্ন দোকান থেকে। ছোলা, পেঁয়াজু, বেগুনির পাশাপাশি হালিম, তেহারি, বিরিয়ানি, চিকেন চাপ সহ নানা আইটেম বিক্রি হচ্ছে ইফতারিতে। মানুষের মতো খাবার চাই, তখন আসলে আবার দাম বেড়ে যায়, বাট রিজনেবল হলে ভালো, সবার জন্যই ভালো, সবাই আমরা খেতে পাবো। 500 থেকে শুরু করে 2000 পর্যন্ত। 500 আছে, 800, 1200, 1500, 2000। তাছাড়া আমাদের জাফরানি পেস্তা বাদামের শরবত আছে, স্পেশালি ফিন্নি আছে, নবাবী স্পেশাল ফিন্নি। আমরা হালিমটা সব সময় হয় না, এটা রমজান মাসে করা হয়। তারপরে মোরগ পোলাও আছে, তারপরে আপনার মাটন লেগ রোস্টটা, হোল রোস্ট আমরা অর্ডার বা অন্যান্য ইয়ার সময় করি, না হলে আমরা করি না। রমজান মাস জুড়ে প্রতিদিন বেলা 3টা থেকে শুরু হয়ে ইফতারের সময় পর্যন্ত ক্রেতা বিক্রেতার ভিড়ে খাবারের মান বজায় রাখার ক্ষেত্রেও বিশেষ নজর থাকে ব্যবসায়ীদের। এসইউ সেলিম,
মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ক্লাব প্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া সহ ক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সদস্যরা কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর একটি 5 তারকা হোটেলে রাজনীতিবিদ, কূটনৈতিক, সাংবাদিক, পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। ফরিদপুরে রাতের আধারে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার ও বেকু দিয়ে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা, যে কারণে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ ও নদী তীরবর্তী এলাকা। বালু তোলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। আশিস পোদ্দারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের সদর উপজেলার ডিকিচর ইউনিয়নে রাত গভীর হলেই পদ্মা নদী থেকে চলে অবৈধ বালু উত্তোলন। ডেজার ও বেকু দিয়ে বালু উঠিয়ে ট্রাকে করে বাঁধের উপর দিয়েই নিয়ে যাওয়া হয়, যে কারণে বাঁধের অনেক জায়গায় ধসে গেছে। হুমকিতে আছে শহর রক্ষা বাঁধ ও নদীর তীরবর্তী বসতবাড়ি। এই চক্রটি সবসময় প্রশাসনের সাথে যোগসাজশেই বালু উত্তোলন করছে অভিযোগ স্থানীয়দের। আমার এই জমিন কাইটে নিয়ে গেছে, মানা করি শুনলাম আমার পাশের জমিনওয়ালা জমিন যে কাইটে নিয়ে গেছে, কাইটে নিয়ে প্রতি বছর কাইটে নিয়ে যার ভাঙিয়া ভাঙিয়া পড়ে। যার যার মতন মানে ব্যবসায়ীরা যারা হয়তো বা কোনো লেনদেনের কারণে হয়তো বা তারা বন্ধ হয়ে যায়। মাটি না কাটে, বালি না কাটে, তাহলে তো পদ্মার আগে আসবে না, এই সমস্ত বাড়িঘর সমস্ত নিশ্চিন্ত থাকবে, কোনো বাঙ্গার কোনো ভয় থাকবে না। যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে বোল্ডার দিয়ে, সেই জায়গা মনে করেন রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। রাতে বালু উঠালেও দিনের বেলা পাল্টে যায় এর চিত্র। বেকু ও ট্রাক দূরে রেখে শ্রমিকরা চলে যান লোকচক্ষুর আড়ালে। এখনই বালু উত্তোলন বন্ধ না করা হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেটমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে হচ্ছে একসময় ফরিদপুর শহরটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু, মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না, এবং এটা কিন্তু হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিব। পুলিশ যারা আছে সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করব। 2010-11 অর্থ বছরে 165 কোটি টাকা ব্যয়ে 10.5 কিলোমিটার শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। কানাডা ও মেক্সিকোর পণ্যে আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষে কমপক্ষে 41 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 6 জনের মরদেহ। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকো সম্প্রতি এ দুই দেশের পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা কার্যকরের পরেই স্থগিত করলেন তিনি। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। বাজারে মুদ্রাস্ফীতি কমাতে ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছেন বলেও ধারণা করছেন অনেকে। তবে স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে 2 এপ্রিল। মার্কিন বাণিজ্য মন্ত্রী জানান, 2 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে। এতে মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের আশা বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেবে।
এদিকে সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। দেশটির লাতাকিয়া প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটির কাছে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সরকার সমর্থিত বাহিনী প্রায় ৭০ আসাদপন্থীকে হত্যা করে বলে জানিয়েছে সিরিয়া ভিত্তিক সংবাদ সংস্থা। অন্যদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার গাজা সিটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,৪৫০ জনে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। উৎক্ষেপণের ১০ মিনিটের মাথায় মাঝ আকাশেই ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ। মহাকাশযানটি উৎক্ষেপণের পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়। মূলত বৃহস্পতিবার মহাকাশযানটি উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপরেই আগুন লেগে যায় মহাকাশযানটিতে। এবছরে এটি দ্বিতীয় স্টারশিপ যাতে বিস্ফোরণ ঘটল। স্টারশিপে আগুন লাগার পর আকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। এবারে খেলার খবর, ক্রিকেট। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া সব দলকেই ভ্রমণ করতে হয়েছে ১০০০ কিলোমিটারের বেশি পথ। এ নিয়ে এক প্রতিবেদনে দেখা যায় সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশকেও প্রায় ১৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে। ফলে ভারতের এক মাঠে খেলা নিয়ে বিতর্কের মাত্রাটা আরও বাড়ল। আরও জানাচ্ছেন মোদাসির আলী। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বাকি শুধু এখন শিরোপা লড়াইয়ের ম্যাচ, যেটি হবে দুবাইতে। হাইব্রিড মডেলের এই আসরে শুরু থেকে ভারতের এক ভেন্যুতে খেলা নিয়ে নানান সমালোচনা হয়ে আসছে। এবারে যেন সেই আলোচনায় ঘির হারল এক প্রতিবেদন। কোন দলকে কতটুকু ভ্রমণ করতে হয়েছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন মাধ্যম রেডিট পেজ আর ক্রিকেট। তাতে দেখা যায় সবচেয়ে বেশিবার ভ্রমণ করেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে করাচি থেকে রাওয়ালপিন্ডি, এরপর দুবাই। পর আবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য তারা এসেছিল লাহোরে। এরপর আবার ফাইনাল খেলতে গেল দুবাইতে। সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপসরা ৭,০৪৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ৩,২৮৬ কিলোমিটার ভ্রমণ করে নিউজিল্যান্ডের পরের অবস্থান দক্ষিণ আফ্রিকার। তারপর যথাক্রমে অবস্থান পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। আর ১,৯৫৩ কিলোমিটার পথ ভ্রমণ করে তাদের পরেই অবস্থান বাংলাদেশের। একমাত্র ভারত ছাড়া সবাইকেই ১,০০০-এর বেশি কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। বারবার ভ্রমণ কেবল খেলোয়াড়দের পারফরমেন্সের উপরেই প্রভাব ফেলে তা নয়, একই সঙ্গে লজিস্টিক ও নিরাপত্তার জটিলতাও সৃষ্টি করে। এতে পিচ, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে খেলোয়াড়দের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সবশেষ ফাইনাল ম্যাচটিতে কি হয় এখন সবার দৃষ্টি সেদিকে। তবে মাঠের সুবিধা যে ভারতের আছে তা এখন অনেকটাই স্পষ্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করার জেরেই বাংলাদেশে সরকার পরিবর্তন, বললেন তুর্ক। ডক্টর ইউনূসের ইচ্ছায় ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত। রাজধানীতে প্রকাশ্যে নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিল, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ। রণক্ষেত্রে পল্টন বিজয়নগর এলাকা। ডলার সংকটে দেশের রিজার্ভে টান, আমদানি রপ্তানির ফারাক কমিয়েও কাটছে না সংকট। কার্যকর মুদ্রানীতি প্রণয়নের তাগিদ। এবং বেইলি রোডের অভিজাত ইফতার বাজারে ভোজন রসিকদের ভিড়। হালিম, তেহারি, বিরিয়ানি, চিকেন চাপ কেনার ধুম। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।